নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। আজকের যেটা আলোচনা, যে প্রজেক্ট আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টেশন থাকতে হবে। অনেকেই ডকুমেন্টেশন পাঠাচ্ছেন প্রজেক্ট আবেদন করার জন্য, কিন্তু ডকুমেন্ট ঠিক না থাকার জন্য প্রজেক্ট আবেদন করা যাচ্ছে না। বারবার বলা সত্ত্বেও সেই ভুল ডকুমেন্ট পাঠাচ্ছেন, বা ডকুমেন্টের কোনো মাথা মুন্ডু নেই, যে কোথায় খুঁজে কী পাবে তা কোনো ঠিক নেই, কোনো রেকর্ড ম্যানেজমেন্ট বলে কোনো জিনিস নেই। তার জন্য অনেক প্রজেক্ট অ্যাপ্লাই করা যাচ্ছে না। অনেকগুলো এনজিওর আমি প্রজেক্ট ঘুরিয়ে দিলাম। এই বিষয়ে আমার মনে হলো যে আপনাদের একটু সার্বিকভাবে ডকুমেন্টেশনের ব্যাপারে সচেতন হওয়া দরকার। তো আমি আপনাকে প্রথমে বলবো যে আজকে যে মেন বিষয়টা হলো যে প্রজেক্ট অ্যাপ্লাইয়ের জন্য ডকুমেন্টেশন কি লাগবে। ক্লাব, এনজিও, সোসাইটি, ট্রাস্ট যারা প্রজেক্ট আবেদন করবেন, গভর্নমেন্ট হোক, নন গভর্নমেন্ট হোক, আপনার গিয়ে FCRA হোক, এদের করতে গেলে আপনাকে এটা প্রজেক্ট আপনাকে রেডি করতে গেলে ডকুমেন্টেশনটা হলো আসল। ডকুমেন্টেশন যদি ভুল থাকে, আপনি যতই ভালো প্রজেক্ট সাবমিট করুন, আপনার রিজেক্ট হবে 100%। এই জন্যই আমাদের পশ্চিমবাংলার এনজিওগুলো প্রজেক্ট পায় না, এবং প্রজেক্ট আবেদন করলেও রিজেক্ট হয়ে যায়। যদি 1500 বা 2000 বা 4000 এনজিওর মধ্যে দেখো যে 10 জন 20 জন পেয়েছে। তো অনেকে বলেন আমি প্রজেক্ট পাই না, আজকে আমার 15 বছর এনজিও হয়ে গেল, 10 বছর এনজিও হয়ে গেল, কী করে পাবেন? আপনার ডকুমেন্টই ঠিক নেই, ঠিকমতো ডকুমেন্টেশন করেন না, তার জন্য এই অবস্থা। আজকে আমাদের পশ্চিমবাংলা বাদ দিয়ে যদি অন্যান্য স্টেটের কথা বলেন, দিব্যি এনজিও ফান্ড পাচ্ছে, নানা ধরনের বিভিন্ন রকমের অনুদান পাচ্ছে, কারণ ওদের ডকুমেন্টেশন খুব স্ট্রং, ভালো ডকুমেন্টরা তৈরি করে, এবং কি সব কিছু খুবই মজবুতভাবে ওরা মেনটেন্যান্স করছে। তো আজকে আমি বিশেষ করে ডকুমেন্টেশন নিয়েই আলোচনা করব। একটু ভালো করে সবাই শুনবেন। ডকুমেন্টেশনটা কীভাবে রেডি করবেন সেটা আজকে আপনাদের জানাবো। তো প্রথমত আমি সংস্থার যে রেজিস্ট্রেশন হয়, সোসাইটি হতে পারে অথবা ট্রাস্ট হতে পারে। তো ট্রাস্টের ক্ষেত্রে তো রেনুয়ালের দরকার পড়ে না, ওটা তো পার্মানেন্ট একটা রেজিস্ট্রেশন নাম্বার। আর সোসাইটির ক্ষেত্রে প্রতি বছর রেজিস্ট্রেশন করতে হয়, কারণ ওর ভ্যালিডিটি মাত্র 1 বছর। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রেজিস্ট্রেশন হয়, ভ্যালিডিটি 1 বছরের জন্য। আপনাকে এগুলো প্রতি বছর রেনুয়াল করতে হবে। অনেকে রেনুয়াল করতে ভুলে যান, ভুলে গেলে আপনার কোনো ভ্যালিডিটি নেই, আপনার ফেল হয়ে গেছে, ফাইন দিয়ে আবার করতে হয়। কেন? 25 টাকা মাত্র লাগে। এই 25 টাকা দিয়ে আপনি রেনুয়াল করে নিন। রেনুয়াল করে নিলে আপনার ভ্যালিডিটি বেড়ে গেল। আবার অ্যাপ্লাই করতে গেলে সবসময় যখন আপনি সোসাইটি রেজিস্ট্রেশন সিলেক্ট করবেন, তখন বলে ভ্যালিডিটি কদিন রেজিস্ট্রেশনের, তখন তো আপনি জানেন না ভ্যালিডিটি কদিন। ওই ভ্যালিডিটি যখনই আপনি ভ্যালিডিটি যখন ডেটটা বসাবেন, তখন আপনার রেনুয়াল কপি চাইবে, তখন রেনুয়াল কপি আপনার কাছে নেই, আবেদন করতে পারবেন না। বা আবেদন যদি ভুলভাল করেও দেন, রিজেক্ট বাধ্যতামূলক, একদম 100% রিজেক্ট হবে। তার জন্য প্রতি বছর খেয়াল করে রেনুয়ালটা করে নিন। এইটা আপাতত ফার্স্ট করবেন বছরের শুরুতে। এপ্রিল যখন পার হয়ে যাবে, তখন এটা অবশ্যই প্রথমে মাথায় রাখবেন, আমাকে রেনুয়ালটা করতে হবে। এইটা মোটামুটি আপনি প্রত্যেক ডিস্ট্রিক্টে বলেন, ধরেন আপনি কি 30 বা 40% ক্লাব এনজিও করেই নিন আশা। যখন কোনো অনুদানে কোনো খবর দেয়, কোথাও অনুদান পাবেন বা কোনো কিছু পেপারে পেলেন, তখন তাড়াহুড়া করে গিয়ে রেনুয়াল করতে যান। কেন ভাই? আগে থেকে করে রাখুন না, তারপরে ফাইন লাগে 10,000 20,000 দিয়ে ফাইন দিয়ে কাজ করেন, লাভ তো কিছু হয় না। তার জন্য বিশেষ করে আমি প্রত্যেককে অনুরোধ করব যে রেনুয়ালটা আপাতত আপনারা আপডেট রাখুন সোসাইটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। তো ডকুমেন্টেশনটা ভালো করে শুনুন। ফার্স্ট কোনো প্রজেক্ট আবেদন করতে গেলে, সে পুরাতন এনজিও হোক, নতুন হোক, 2 বছর 3 বছর 4 বছর যে বা 20 বছরই এনজিও হোক না কেন, তাদের ডকুমেন্টেশন একদমই পারফেক্ট থাকতে হবে। ডকুমেন্টেশন এক ধার থেকে আমি বলবো, আপনারা ভালো করে শুনবেন এবং কি এগুলো মেনটেন করার চেষ্টা করুন। 1 নম্বর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 2 নম্বরের হলো আপনার গিয়ে রিনুয়াল কপিটা থাকতে হবে, রিনুয়াল যদি করে থাকেন। 3 নম্বর হলো প্যান কার্ড। প্যান কার্ডটা তো প্রত্যেকের অবশ্যই আছে, বা না থাকলে করে নেবেন। তার সঙ্গে 10, অনেক সময় আবেদন করতে গেলে 10 নম্বর চাই, 10টা অবশ্যই আপনারা করে রাখবেন। 10 করতে ঝামেলা নেই, পেন দিয়েই 10টা আবেদন হয়ে যায় ডকুমেন্টেশন দিয়ে।
তারপর হলো লিস্ট অফ গভর্নিং বডি। প্রতি বছর লিস্ট অফ গভর্নিং বডি আপডেট রাখতে হবে। আপনি পাঞ্জাব আমলে ডেসপুটি বানিয়ে রেখেছেন, সেটা আপনি নিয়ে আপনি এখনও দেখাচ্ছেন, হয় নাকি? এটা প্রতি বছর আপনাকে রেনুয়াল কপিটা করতে হবে আপনাকে। রেনুয়াল বলছি, আপনার গভর্নিং বডিটা উপরে যেরকম 2023-24 গভর্নিং বডি হতে পারে, সেম লোকই আছে, কিন্তু আপনাকে লেটার হেডের মধ্যে প্রতি বছর আপডেট রাখতে হবে যে আমার গভর্নিং বডি আপডেট 2023-24, এক্সিকিউটিভ কমিটি, লিস্ট অফ এক্সিকিউটিভ কমিটি 23-24, এরকম প্রত্যেক বছর আপডেট থাকতে হবে। চেঞ্জ হতে পারে, চেঞ্জ থাকলে আরও ভালো, নাহলে আপনাকে প্রতি বছর ওই লিস্টটার উপরে আপনাকে সালটা চেঞ্জ করতে হবে, ফিনান্সিয়াল ইয়ারটা। এরপরে হলো অডিট রিপোর্ট। অডিট রিপোর্টটা কী হচ্ছে? অডিট রিপোর্টটা আপনাকে প্রতি বছর করতে হবে। অডিট সে আপনার খরচা হোক না হোক, খাতা মেনটেন করবেন, 5 টাকা খরচা হলেও খাতা মেনটেন করবেন। কখনোই রেডিমেড অডিট করতে যাবেন না। 2 লাখ বললেন স্যার অডিটকে আমার 2 লাখ টাকা অডিট করে দেন, ও একটা ভুল ভাল দেখি করে নিল যে কোনদিন আপনি কাজই করেননি। সেক্ষেত্রে যখন অনুদান অ্যাপ্লাই করবেন, যখন ইনকোয়ারি হবে, দেখবেন এমন কিছু লেখা আছে যে আপনার কোনোদিন করে নিনি, খাতাও নাই, কিছুই নেই, কিন্তু আপনি অডিট করে বসে আছেন। এক্ষেত্রে আপনাকে এটা রিজেক্ট হয়ে যাবে। এ গেল আপনার অডিট। অডিটটা আপনার পরপর 3 বছরে একটা পিডিএফের মধ্যে রাখবেন, আর 3টা রাখবেন আলাদা আলাদা করে, যখন যেরকম চাই সেরকম দিতে পারবেন, এবং পরিষ্কার পিডিএফ, স্ক্রিন যেন পরিষ্কার হয়। এমন করবেন না ঝাপসা করলেন, মোবাইল দিয়ে করলেন, বুঝতে পারা যাচ্ছে না, ক্লিয়ার কপি থাকতে হবে। অডিট গেল। রেনুয়াল, অ্যানুয়াল রিপোর্টটা আপনাকে 3 বছরের। অ্যানুয়ালটা কীভাবে করবেন? প্রতি বছর যা কাজ করবেন সেই কাজগুলো আপনি লিপিবদ্ধ করবেন অ্যানুয়ালের মধ্যে। প্রতি বছর আপনার প্রতিবেদন থাকবে সেক্রেটারির, কী কাজ করেছেন, আগামী কী পরিকল্পনা, কী কী কাজে আপনি অ্যাক্টিভিটি করছেন, কতগুলো গ্রামে কাজ করেছেন, কতগুলো প্রজেক্টে করেছেন, কী প্রজেক্টে রানিং আছে কি না, টোটাল জিনিস আপনাকে রাখতে হবে। এটা এই অডিট রিপোর্টটা 2021, 2022, 2023, 2024 পর একটা পিডিএফে করলেন, আর একটা সাল ভিত্তিক 3টা করে রাখলেন, যখন যেরকম যে চাই, ফ্রেশ কপি একদম, কোনো রকমে অস্পষ্টতা থাকবে না। গেল অ্যানুয়াল রিপোর্ট 3 বছরের অথবা 2 বছর, অনেকে 2 বছর চায়, 3 বছর চাই, তো আপনি 2 বছর 3 বছর হোক, আপনি ভালো করে রাখবেন। এনজিও দর্পণ রেজিস্ট্রেশন, প্রত্যেকের এনজিওর এখন বাধ্যতামূলক এনজিও দর্পণ আইডিটা থাকতে হবে। আইডি ছাড়া কোথাও অ্যাপ্লাই করা যাবে না। আগে আইডিটাই দরকার পড়ে, ফার্স্ট যখন অ্যাপ্লাই করতে চান প্রথমে আইডিটাই আপনার খুঁজবে। অতএব এনজিও দর্পণ আইডিটা দেখে নেবেন আপনার আপডেট আছে কি না। মাঝে মধ্যে দর্পণ খুলে আপনাকে আপডেট করতে হবে, যদি কোনো কিছু থাকে নোটিফিকেশন, সেটা আপনাকে আপডেট করতে হবে। লগ ইন করে দেখে নেবেন রেজিস্ট্রেশনটা আপনার ঠিকঠাক আছে কি না। তো দর্পণ আইডিটা আপনার লাগবেই। তারপরে হলো 12A রেজিস্ট্রেশন বাধ্যতামূলক থাকতেই হবে, নাহলে ফান্ড ভুলে যেতে হবে। 12A 80G এগুলো আপনাকে বাধ্যতামূলক, নাহলে এই বর্তমান পরিস্থিতিতে আপনি কোথাও কোনো ফান্ড পাবেন না। অতএব 12A 80G থাকতে হবে। গেল। যারা বিদেশি ফান্ড পাবেন তার জন্য FCRA রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নাহলে কিন্তু পাবেন না। FCRA রেজিস্ট্রেশন থাকতে হবে। গেল। তারপরে হলো আপনার গিয়ে ITR 3 বছর, যাদের 12A 80G আছে, ফান্ড পেয়েছেন, পেলে ITR 7 হবে, 10B ফাইল হবে, 3 বছর পর পর সাজিয়ে রাখবেন। আর যদি কোনো ফান্ড না পান, 12A 80G থাকলে আপনি ITR 5 করে নিলেন। আপনার যেখানে করাচ্ছেন আপনার ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে আপনি কথা বলে নেবেন। যারা ট্যাক্স কনসালটেন্ট তাদের সঙ্গে কথা বলে যে আমার তো কোনো ফান্ড পাইনি, তাহলে ITR 5 করে দিন, ITR 7 করতে যাবেন না। আর কোনো কেউ যদি অনুদান দিয়ে থাকে আপনার এনজিওতে, ITG আছে, তারা কিন্তু আপনার 10B ফাইল করতে হবে, নাহলে কিন্তু আপনার যে অনুদান দিয়েছেন সে কিন্তু ছাড় পাবে না, মাথায় রাখবেন। তো এগুলো আপনাকে প্রত্যেকটা আপডেট রাখতে হবে, এবং অনুদানের রসিদটাকে সঠিকভাবে কেটে যেতে হবে। সেই জন্য আবার ও ITR ফাইল রিটার্ন করার সময় যেন সাবমিট করতে পারে এবং যথাযথ ফরম্যাটের মধ্যে। যারা যেসব এনজিও অনুদান নিচ্ছেন অবশ্যই কিন্তু এটা মেনটেন করবেন। এবার হলো আপনার CSR 1 CSR প্রজেক্ট পাওয়ার জন্য CSR 1 রেজিস্ট্রেশন আপনার থাকতে হবে। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই CSR 1 রেজিস্ট্রেশন না করলে কিন্তু আপনি CSR ফান্ড পাবেন না। ওই জন্য CSR রেজিস্ট্রেশনটা অবশ্যই দরকার। গেল CSR রেজিস্ট্রেশন। এবার হলো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অনেক ব্যাঙ্কই আছে, প্রাইভেট ব্যাঙ্ক হোক, গভর্নমেন্ট ব্যাঙ্ক হোক,
সব ব্যাঙ্কই আছে। আমি আপনাদের পরামর্শ দেবো, এমন একটা ব্যাঙ্ক রাখবেন যেরকম এসবিআই, এই ব্যাঙ্কটা একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন। এটা সব জায়গাতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো পোর্টালে খুঁজতে গেলে এসবিআইটা খুঁজে পাওয়া যায়। এমন একটা আপনি আবেদন করতে গেছেন যেখানে এসবিআই কোনো অপশনই নেই, সরি, আপনার অন্য ব্যাঙ্ক, যে ব্যাঙ্কে আপনি করেছেন এসবিআই ছাড়া, হয়তো ধরেন যে আদার প্রাইভেট ব্যাঙ্ক বা আদার কোনো পিএসইউ ব্যাঙ্ক, সেখানে কোনো অপশনই পাচ্ছেন না খুঁজে, ওই ব্যাঙ্কই নেই, ওখানে আবেদন করতে পারবেন না। এসবিআই এমন একটা ব্যাঙ্ক আছে যে সব জায়গাতেই আপনি অপশানে এসবিআই থাকবে। অর্থাৎ আমি পরামর্শ দেবো এসবিআই একটা অ্যাকাউন্ট যাতে আছে তো ভালো, আর না হলে এটা খুলে নেবেন, যেন আবার ইন্টারনেট ব্যাঙ্কিং, চেক ফেসিলিটি সব কিছুই থাকে। ক্লিয়ার? এরপরে আপনারা যেটা বলবো যে প্রত্যেকটা এনজিওর ওয়েবসাইট, মানে আপনার এনজিওর ওয়েবসাইটটা অবশ্যই রাখতে হবে। ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনি কোনো ফান্ড পাবেন না। এখন ওয়েবসাইট দেখেই আপনাকে অর্ধেকটা বিচার আপনাকে করবে। ওয়েবসাইটটা অবশ্যই তৈরি করে নেবেন, ডাইনামিক ওয়েবসাইট করবেন, দেখতে সুন্দর হয়, যেন মানুষ দেখে অ্যাট্রাকটিভ হয়ে যায় আপনার এনজিওতে কাজ হচ্ছে। আপনি নিজে যেন প্রতি অ্যাক্টিভিটিগুলো আপডেট করতে পারেন, ফটো বলুন, অ্যাক্টিভিটি কাজগুলো, যতগুলো লিগাল কপি আপডেট করতে পারেন। আপনার ওয়েবসাইট দেখলেই মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, এটা সব ঠিকঠাক আছে, কিছু খুঁজলে ওখানে পাওয়া যাবে। এভাবে ওয়েবসাইটটা বানাবেন। ওয়েবসাইটটার মধ্যে আপনার কেউ যদি কোনো কিছু ডকুমেন্ট চায় সেটাও কিন্তু ওখানে পেয়ে যাবে। এভাবে বানাবেন। তো ওয়েবসাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজিওর জন্য, আপনারা কখনোই এটা ইগনোর করবেন না। আপনারা সুন্দর একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে নেবেন। এর সঙ্গে একটা সুন্দর আপনার সংস্থার প্রোফাইল রেডি করবেন। যেরকম মানুষের বায়োডাটা হয় ব্যক্তিগত, সেরকম এনজিওর প্রোফাইল হয়। এনজিও প্রোফাইল কেউ চাইলে খালি প্রোফাইলটাই দিলে উনি বুঝে যাবে যে এনজিওর কী কী আছে, কী নেই, কী করছে। শর্টকাট বায়োডাটা বলা হয় ওকে। আমাদের যারা ব্যক্তিগত মানুষ, যারা ব্যক্তিগত কোনো বায়োডাটা তৈরি করে, বায়োডাটা হয়, আবার এনজিও এটা বায়োডাটা মানে প্রোফাইলের মধ্যে আপনাকে সমস্ত এনজিওর জিস্ট থাকে, সেটা আপনাকে দিলেই উনি বুঝতে পারবেন। সুন্দর একটা প্রোফাইল রেডি করবেন আপনারা। প্রোফাইল কপিটা যখন চাইবে এটা আপনাকে দিতে হবে, এবং প্রোফাইলটা প্রতি বছর আপডেট হবে। মনে করুন যে কোনো কিছু নতুন রেজিস্ট্রেশন পেয়েছেন, তাহলে সের সঙ্গে এড হবে ওখানে, এরকমই আর কি, আপডেট করে নেবেন। এরপরে হলো যে আপনার সোশ্যাল মিডিয়ায় কিছু লিঙ্ক চাইবে, ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, হতে পারে। ইনস্টাগ্রামে আপনার যেরকম কিছু লিঙ্ক থাকে, আপনার ইউটিউবের লিঙ্ক থাকে, ফেসবুকের লিঙ্ক থাকে, অনেক সময় ভিডিও চাই, এরকম ফটো চাই, তারপর লিঙ্ক দিলেই আপনি সে পেয়ে যাবে। তো ওই লিঙ্কগুলো আপনাকে সেভ করে রাখতে হবে। সেইটা আপনাকে একটা ফোল্ডারের মধ্যে সেভ করে যখন যেটা লিঙ্ক চাইবে আপনি সেই লিঙ্কটা আপনাকে শেয়ার করে দিলেন। তো এই সোশ্যাল মিডিয়াটাও আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং সোশ্যাল মিডিয়ায় আপনাকে সবসময় আপডেট দিতে হবে আপনার এনজিও সম্বন্ধে। তাহলে কি হবে, আপনার সমস্ত প্রোফাইল একদম আপডেট থাকবে। টাইম টু আপডেট করবেন, এবং যে সমস্ত ডকুমেন্ট বললাম সেই ডকুমেন্টগুলো আপনারা রেডি করতে সুবিধা হবে। আর যখনই কেউ চাইবে যে আবেদন করবেন, চট করে দিতে পারবেন। আর দিলে যেন মানুষ সহজেই বুঝতে পারে যে আপনার এনজিওর ডকুমেন্টেশন কী। তাহলে আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডকুমেন্টেশন কীভাবে তৈরি করতে হয়। তারপরে অনেকে আমাকে জানিয়েছেন আবেদন করবেন। আবেদন আমি করে দেবো, কিন্তু ডকুমেন্ট প্রপার না থাকলে আবেদন করা যাবে না। সে আপনি আমি আপনাকে বলে রাখি যে এফসিআরে, সিএসআর, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট এবং ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্ট আমরা তৈরি করে দিই, কিন্তু এই প্রজেক্টে টোটাল আপনার ডকুমেন্টেশন ঠিক না থাকলে আমরা আবেদন করতে পারবো না বা করে দিই না। তো আপনাদের অনুরোধ করব যে সঠিক ডকুমেন্ট দিয়েই ফোন অথবা মেল করবেন। যাই ডকুমেন্ট দিয়ে মেলের মধ্যে দেবেন, তবেই আপনি আবেদন করতে পারবেন বা আমরা করে দেবো। তাহলে যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ, মেল, ফোন করলেও পরিবার করে করবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।